দুর্ঘটনার পর যখন আমি হাঁটতেই পারছিলাম না, তখন 1 বছরের যমজ সন্তান দুটিকে কয়েক সপ্তাহের জন্য দেখাশোনা করার অনুরোধ করেছিলাম আমার বাবা মায়ের কাছে। কিন্তু মা ঠান্ডা গলায় বলেছিলেন, আমার আবার বিকেলে ক্লাবে যেতে হবে, তোর বোন তো কোনোদিন আমাদের এমন ঝামেলায় ফেলে না। এই কথাটুকু বলেই তিনি ফোনটা কেটে দিলেন। আমি হাসপাতালের সাদা ছাদের দিকে তাকিয়ে রইলাম। মনে পড়তে লাগলো গত 8 বছরে তাদের জন্য কি করিনি। বাবার বাড়ির ঋণ শোধ করেছি, নতুন গাড়ি কিনে দিয়েছি, চিকিৎসার খরচ দিয়েছি, গ্রামের বাড়ি মেরামত করিয়েছি, এমনকি ছোট বোনের ব্যর্থ ব্যবসায়ও লাখ লাখ টাকা ঢেলেছি। সেই রাতেই আমি মাত্র একটি ফোন করেছিলাম, আর সেই ফোনের পর থেকে তাদের জন্য যাওয়া আমার প্রতিটি টাকার পথ চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। দুর্ঘটনার মুহূর্তে প্রথম যে শব্দটা শুনেছিলাম সেটা ছিল বাসের সঙ্গে আমার গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষের বিকট আওয়াজ, আর দ্বিতীয় যে কথাটা শুনেছিলাম সেটা ছিল আমার নিজের মায়ের মুখে, আমার ক্লাবে যেতে হবে, তোর ছেলে মেয়েকে রাখার সময় আমাদের নেই। চোখ খুলতেই দেখি আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে শুয়ে আছি। ডাক্তার জানালেন আমার কোমরের হাড় ভেঙে গেছে, দুটি পাঁজরের হাড় চূর্ণ হয়েছে, অন্তত 3-4 মাস আমি নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতেও পারবো না। আল্লাহর রহমতে আমার 1 বছরের যমজ সন্তান নিহার আর লাবিবা বেঁচে গেছে। দুর্ঘটনার সময় তারা শিশুদের জন্য নির্ধারিত নিরাপদ সিটে বসেছিল বলে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। হাসপাতালের এক নার্স আপাতত ওদের দেখাশোনা করছিলেন, কিন্তু সেটা মাত্র 1 দিনের জন্য সম্ভব। আমার স্বামী গত বছর স্ট্রোকে মারা গেছেন। এই পৃথিবীতে আমার ভরসা বলতে ছিল শুধু বাবা মা। কাপা হাতে ফোন করে মাকে বললাম, মা প্লিজ কয়েকটা সপ্তাহ শুধু নিহান আর লাবিবাকে দেখে রাখো, আমি একটু সুস্থ হলেই নিয়ে যাব। মা এমন ভাবে দীর্ঘশ্বাস ফেললেন যেন আমি তার কাছে লাখ টাকা চেয়েছি। তিনি বললেন, আমার বিকেলে ক্লাবে যেতে হবে, তোর বোন তো আমাদের কোনোদিন এমন ঝামেলায় ফেলে না। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা আমি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তিনি নির্লিপ্ত গলায় বললেন, আমরা কি শুধু নাতি নাতনি পালার জন্য বসে আছি? নিজের ব্যবস্থা নিজেই করো। এরপরই ফোন কেটে গেল। আমি নির্বাক হয়ে হাসপাতালের ছাদের দিকে তাকিয়ে রইলাম। মনে পড়তে লাগলো গত 8 বছরের প্রতিটি হিসাব। বাবার বাড়ির ব্যাংক লোন আমি শোধ করেছি, তাদের নতুন প্রাইভেট কার কিনে দিয়েছি, প্রতি মাসে ওষুধের টাকা পাঠিয়েছি, ছোট বোন ক্লাব খুলবে বলে 5 লাখ টাকা দিয়েছিলাম। 1 বছরের মধ্যেই ব্যবসা বন্ধ। বাবা গ্রামের বাড়ির ছাদ মেরামতের জন্য টাকা চেয়েছিলেন, হেসে বলেছিলেন, এটাকে আগাম উত্তরাধিকার ভেবে দে। আমি কখনো না বলিনি। আমি ছিলাম এই পরিবারের এটিএম মেশিন, আর আমার ছোট বোন ছিল সবার আদরের রাজকন্যা। হাসপাতালের পাশের বেডে আমার ছোট মেয়ে লাবিবা কাঁদছিল। আমি তাকে কোলে তুলতে পারছিলাম না। নিজে পাশ ফিরতে একজন নার্সের সাহায্য লাগছিল। সেই অসহায় মুহূর্তে আমার ভেতর যেন কিছু একটা চিরদিনের জন্য বদলে গেল। আমি বুঝলাম ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। কিছুক্ষণ পর নার্স এলিনা আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আপনি চাইলে আমি কাউকে ফোন করে দিতে পারি। আমি কাচের ওপাশে ঘুমিয়ে থাকা আমার 2 সন্তানকে দেখলাম। তারপর শান্ত গলায় বললাম, অ্যাডভোকেট মাহবুব হাসানকে ফোন দিন। তিনি ফোন ধরতেই বললাম, আজ রাত থেকে বাবা মায়ের জন্য আমার সব খরচ বন্ধ করে দিন। তিনি অবাক হয়ে বললেন, সব মানে মাসিক খরচ, চিকিৎসা, গাড়ির কিস্তি সব? আমি এক মুহূর্ত দেরি করিনি। আমি বললাম, হ্যাঁ, 1 টাকাও আর যাবে না। তিনি আবার জিজ্ঞেস করলেন, বাড়িটার ব্যাপারেও? আমি বললাম, হ্যাঁ। যে বাড়িটাকে বাবা মা নিজেদের বাড়ি বলে পরিচয় দিতেন সেটি আসলে আমার টাকায় কেনা, রেজিস্ট্রিও ছিল আমার নামে। তাদের শুধু থাকার অনুমতি দিয়েছিলাম। সেদিন রাত 12টার পর থেকেই সবকিছু বদলে গেল। ব্যাংকের অটো ট্রান্সফার বন্ধ হয়ে গেল, তাদের ব্যবহার করা এটিএম কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল, গাড়ির কিস্তি বন্ধ হয়ে গেল, ছোট বোনের প্রতি মাসের ভাতা বাতিল হয়ে গেল। রাত 12:15 আমার মায়ের ফোন একের পর এক আসতে শুরু করলো। 1 বার, 2 বার, 6 বার। আমি ফোনটা উল্টে রেখে দিলাম। 8 বছরে এই প্রথমবার আমি সিদ্ধান্ত নিলাম এবার তারা নিজের সমস্যার সমাধান নিজেরাই করবে। পরদিন সূর্য ওঠার আগেই মনে হলো হঠাৎ করে আমার পরিবারের সবার মনে পড়ে গেছে আমি এখনো বেঁচে আছি। বাবা একের পর এক ফোন করতে লাগলেন। ফোন ধরতে না পেরে ভয়েস মেসেজ রেখে বললেন, ব্যাংকে কি সমস্যা করছিস? আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাড়াতাড়ি ঠিক কর। কিছুক্ষণ পর মায়ের ফোন ধরতেই তিনি চিৎকার করে বললেন, আজ ক্লাবে গিয়ে কি অপমানটাই না হলো? বিল দিতে গিয়ে কাজ করেনি, সবার সামনে কি লজ্জা! এসব কি শুরু করেছিস? তারপর ছোট বোন মিম একটি ছবি পাঠালো। ছবিতে তার বুটিক দোকানের ভাড়ার বকেয়া নোটিশ ঝুলছে। ছবির নিচে শুধু একটি লাইন লেখা, তুই আমাদের সবাইকে শেষ করে দিচ্ছিস। অদ্ভুত ব্যাপার, 3 জনের একজনও জিজ্ঞেস করলো না তুই কেমন আছিস, আর কেউ একবারও জানতে চাইলো না নিহান আর লাবিবা কেমন আছে। সেদিনই আমার আইনজীবী মাহবুব হাসান হাসপাতালের সঙ্গে কথা বলে একটি অভিজ্ঞ আয়া ও শিশু পরিচর্যাকারীর ব্যবস্থা করে দিলেন। নার্স এলিনার সাহায্যে আমার 2 সন্তানকে হাসপাতালের পাশের একটি ফ্যামিলি কেবিনে নিয়ে আসা হলো। আমি তখনও ঠিক মতো দাঁড়াতে পারি না, হুইল চেয়ারে বসতে শিখছি। তবুও রাতে যখন নিহান আর লাবিবার নিঃশ্বাসের শব্দ শুনতে পেতাম তখন মনে হতো পৃথিবীর সব কষ্ট সহ্য করা যায়। 3 দিন পর হঠাৎ করে ছোট বোন মিম হাসপাতালে হাজির। চোখে দামি সানগ্লাস, গায়ে দামি পারফিউমের গন্ধ, মুখে বিরক্তির ছাপ। কেবিনে ঢুকেই বলল, মা খুব ভেঙে পড়েছে। আমি শান্তভাবে উত্তর দিলাম, আমি অনেকটাই সুস্থ হচ্ছি, আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। সে আমার কথাটা পুরোপুরি এড়িয়ে গেল আর বলল, একটা সীমা টানার জন্য সবাইকে শাস্তি দিতে পারিস না। আমি অবাক হয়ে তাকালাম আর বললাম, সীমা টানা? আমি মেঝেতে খেলতে থাকা নিহানের দিকে তাকিয়ে বললাম,
বললাম আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তখন মা আমার সন্তানদের রাখতে রাজি হননি। এটাকেই তুই সীমা বলছিস? মিম ধীরে ধীরে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপর নিচু গলায় বলল, টাকা পয়সা আবার চালু করে দে, তারপর বসে সব ঠিক করে নেব। আমি ভ্রুকুচকে বললাম, আমরা মানে? সে ঠোঁটে হাসি টেনে বলল, এখন তোকে আমাদের দরকার। এরপর সে ব্যাগ থেকে একটি ফাইল বের করে আমার বিছানার উপর রাখলো। আমি ধীরে ধীরে কাগজগুলো খুললাম। প্রথম পাতায় আমার নামে একটি পাওয়ার অফ অ্যাটর্নি, দ্বিতীয় পাতায় আমার কোম্পানির সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাময়িকভাবে মিমের নামে হস্তান্তরের কাগজ, তৃতীয় পাতায় আমার শেয়ার বন্ধক রেখে ঋণ নেওয়ার অনুমতি পত্র। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম আর বললাম, তুই আমাকে দেখতে আসিসনি? সে নির্বিকার মুখে বলল, এগুলো তো শুধু সই করে দে, এতে পরিবারেরই উপকার হবে। তারপর আরো নিচু গলায় বলল, তুই এখন অনেক ওষুধ খাচ্ছিস, মাথা ঠিক মতো কাজ করছে না, তাই আমরা সামলে নেব। আমি লক্ষ্য করলাম সে আগে থেকে সই করার জায়গাগুলোতে লাল দাগ দিয়ে রেখেছে। আমি ইচ্ছে করে কাগজগুলো হাতে তুলে কাঁপতে লাগলাম। মিম ভাবলো আমি হয়তো ভেঙে পড়েছি। সে আরো কাছে এসে বলল, সই করে দিলেই কাল থেকে মা এসে বাচ্চাদের নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমি বেডের পাশে জরুরি বেল টিপে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে নার্স এলিনা, আমার আইনজীবী মাহবুব হাসান এবং হাসপাতালের রোগী সহায়তা বিভাগের একজন কর্মকর্তা কেবিনে ঢুকলেন। মিমের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। মাহবুব হাসান ফাইলটা হাতে নিয়ে শান্ত গলায় বললেন, মজার বিষয় হলো এই কাগজে যে নোটারির সিল ব্যবহার করা হয়েছে তিনি প্রায় 1.5 বছর আগে মারা গেছেন। মিম তাড়াহুড়ো করে ফাইলটা কেড়ে নিতে গেল, কিন্তু নার্স এলিনার সামনে দাঁড়িয়ে তাকে থামিয়ে দিলেন। মিম তোতলাতে লাগলো আর বলল, আমি শুধু একটা নমুনা বানিয়েছিলাম, এগুলোর কোনো মূল্য নেই। মাহবুব হাসান ট্যাবলেট খুলে বললেন, গতকালই তুমি এই একই কাগজ একটি আর্থিক প্রতিষ্ঠানে ইমেইল করেছো, সেখানে লেখা হয়েছে তোমার আপু নিজেই তোমাকে কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ করেছেন। মিম একদম নিশ্চুপ, একটি কথাও বলতে পারলো না। সে জানতো না গত 12 বছরে আমি এমন ভাবে আমার কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছি যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ নথিতে বিশেষ ডিজিটাল শনাক্তকরণ যুক্ত থাকে। কোনো নথি পরিবর্তন বা জাল করার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে আমার আইনজীবী এবং নিরাপত্তা বিভাগের কাছে সতর্ক বার্তা চলে যায়। সে ভেবেছিল আমার শরীর ভেঙে গেছে, তাই আমার বুদ্ধিও নিশ্চয়ই কাজ করছে না। কিন্তু সে ভুলে গিয়েছিল আমি সারা জীবন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে প্রতারণা ধরার প্রশিক্ষণ নিয়েছি। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা মিমকে কেবিন থেকে বের করে নিয়ে গেল। বের হওয়ার সময় সে শুধু চিৎকার করে বলছিল, আপু তুই আমাকে ফাঁদে ফেলেছিস। সেদিন বিকেলে মাহবুব হাসান আমার সামনে আরো বড় একটি সত্য তুলে ধরলেন। মিমের অফিসের ল্যাপটপ থেকে উদ্ধার হওয়া একটি পারিবারিক গ্রুপ চ্যাট। সেখানে মা লিখেছেন, বাচ্চাদের রাখবি না, ও যখন পুরোপুরি অসহায় হয়ে যাবে তখন সব কাগজে সই করে দেবে। মিম উত্তর দিয়েছে, একবার সই করলে কোম্পানির সব অ্যাকাউন্ট আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আর বাবা শুধু একটি লাইক ইমোজি পাঠিয়েছেন। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ওরা শুধু আমাকে সাহায্য করতে অস্বীকার করেনি, সবকিছু আগেই পরিকল্পনা করে রেখেছিল। আমি ধীরে ধীরে মাহবুব হাসানের দিকে তাকিয়ে বললাম, বাড়িতে সবার সঙ্গে একটা বৈঠকের ব্যবস্থা করুন। তিনি জিজ্ঞেস করলেন, তদন্তকারী দলকেও কি জানিয়ে রাখবো? আমি কাছের ওপাশে ঘুমিয়ে থাকা নিহান আর লাবিবার দিকে তাকালাম। তারপর শান্ত গলায় বললাম, না, ওদের কিছুই বলবেন না। ওরা যেন মনে করে এবার ওরাই জিতে গেছে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।